নিষিদ্ধ আওয়ামী লীগের হুমকি ধমকি নাশকতার ঘটনা ঘিরে সতর্কতা, আইন শৃঙ্খলা বাহিনীর পাশে থাকবে দলগুলো। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনো কিন্তু স্বৈরাচার মুক্ত হয় নাই। অ্যাজ এ বাহিনী এটা তো জনগণের রক্ষক হওয়ার কথা, কিন্তু আমরা আজকেও জ্বালাও পোড়াও দেখেছি। দেশের নিরাপত্তার স্বার্থে যারা যুক্ত আছেন সেনাবাহিনী সহ সকলেরই যার যার দায়িত্বের জায়গাটাকে এখানে সর্বোচ্চ মাত্রায় জারি করতে হবে। দেশের মানুষ সচেতন, নির্বাচনী আমেজে জনগণ। সন্ত্রাসী কর্মকাণ্ড করে ভোট বাধাগ্রস্ত করার সুযোগ নেই বললেন আমির খসরু। বৈঠকে বসেছে জামায়াত নেতৃত্বাধীন ৮ দল। কর্ণফুলী পেপার মিলের কাগজে ছাপা হবে সংসদ নির্বাচনের ব্যালট। ৯১৪ টন রঙিন কাগজ নেবে কমিশন, চলছে পুরোদমে উৎপাদন। রাজধানীর সূত্রাপুরে মামুন হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার। ২ শুটার সহ ৫ জনকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানাবে পুলিশ। মার্জারের আওতায় থাকা ৫ ব্যাংকের জন্য আমানত বীমা ট্রাস্টের তহবিল ব্যবহারের উদ্যোগ, আইন সংশোধন করবে বাংলাদেশ ব্যাংক। দেখছেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ জানানো হবে আগামীকাল। এ উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় সকাল থেকেই বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। একইভাবে ভোর থেকে রাজধানীর প্রধান প্রধান সড়কে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গাজীপুরের পর সাভারেও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরই মধ্যে গাজীপুরেই আগুন দেওয়া হয়েছে ৩টি বাসে, তবে কেউ হতাহত হয়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ভোর ৪:৩০টার দিকে পার্ক করে রাখা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রীপুরে বেড়াইদের চালা এলাকায় ভোর ৫টার দিকে আরও একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আধা ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয় ফায়ার সার্ভিসের তৎপরতায়। মঙ্গলবার রাত ১০টা নাগাদ কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রাকার এলাকার রাস্তার পাশে পার্ক করে রাখা একটি মিনি বাসে আগুন দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে। এদিকে সাভারের আশুলিয়ায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরের দিকে সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে হয় এই ঘটনা। চালক জানান, রাতে হাসপাতালের সামনে সড়কে বাস রেখে ভেতরেই ঘুমিয়ে পড়েন তিনি। হঠাৎ আগুনের তাপে ঘুম ভাঙে তার। পরে বাস থেকে লাফিয়ে কোনো রকমে প্রাণ বাঁচান চালক। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। গাড়ির মধ্যে ঘুমাইছিলাম, হঠাৎ দেখি আগুনের তাপ আসে, আমার গায়ে লাগছে। আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন। আমি জানলা দিয়া লাফ দিয়া নামছি। দুটো হুন্ডা আসছে, 4 জন হেলমেট পরে আসছে। হুন্ডা আইসা এখানে প্রথমে গুলি করছে। গুলি করার পরে একটা আতঙ্ক সৃষ্টি করছে। সিকিউরিটি যারা ছিল তারা এখানে আর নাই। রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলে 2টি বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। মঙ্গলবার রাত 12টার দিকে হয় এই ঘটনা। 2টি মোটরসাইকেলে 4 জন এসে পরপর 2টি বোমা প্রিপারেটরি স্কুলে লক্ষ্য করে নিক্ষেপ করে। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত করা হয়েছে মোটরসাইকেল ও আরোহীদের। চালকের মাথায় হেলমেট, বাকি 2 জনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা ছিল। দেখা যায়, মোটরসাইকেল থেকে নেমে একজন স্কুলকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। স্কুলের ক্লাস পরীক্ষার স্বাভাবিক আছে, তবে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল প্রশাসনিক কর্মকর্তা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ হুমকি ধামকি দিচ্ছে অনলাইনে। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব রাজনৈতিক দলকে মাঠে থাকার আহ্বান জানিয়েছে সরকার। এদিকে রাজপথে নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় সতর্ক ভূমিকা আশা করে রাজনৈতিক দলগুলো। কেউ কেউ বলছে এটা নিছক শোডাউন, কেউ বলছেন ফিরে আসার চেষ্টা। বিশ্লেষকদের মতে বাসে আগুন আর ককটেল মেরে নিজেদের ভয়ঙ্কর চেহারা আরও স্পষ্ট করে দিয়েছে নিষিদ্ধ দলটি। আরও জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। একের পর এক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ। গত কয়েকদিন ধরেই চলছে এমন পরিস্থিতি, যার বলি ময়মনসিংহের সেই ঘুমন্ত বাস চালক জুলহাস মিয়া। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আগুন আর ককটেল বিস্ফোরণের ঘটনায় বাড়ছে উদ্বেগ। 13 নভেম্বরের কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব রাজনৈতিক দলকে মাঠে থাকার আহ্বান সরকারের। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা কি? স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস কনফারেন্স দেখেছি এবং তার আহ্বানের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু তার আগেই আমাদের সাংগঠনিকভাবে আমাদের যে অবস্থান বা আমাদের সাংগঠনিকভাবে প্রস্তুতি ছিল এবং সেই সাথে আমাদের তো এমনিতে দৈনন্দিন কার্যক্রমও থাকে, সেই জায়গা থেকে আমাদের একটা সমাবেশ করারও পরিকল্পনা আছে। দেশের জনগণ যখন প্রতিরোধ করবে তখন সাথে সবাই থাকবে। জনগণ তো সবাইকে নিয়ে জনগণ, এখানে কোনো রাজনৈতিক দলকে আলাদাভাবে ট্রিট করার দরকার নাই। আমি মনে করি জনগণের সেটাকে প্রতিরোধ করবে, স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ করবে। দেশের জানমাল রক্ষার স্বার্থে আমরা রাজপথে থাকব, সরকারকে সহযোগিতা করব এবং এই ধরনের নাশকতার ব্যাপারে আমরা দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি নিজেরা বেশি বিরোধে জড়িয়ে পড়েন তখন কিন্তু একটা জায়গা তৈরি হবে যেখানে আবার অন্তর্ঘাতের যারা করতে চায় তারা সুযোগ পেয়ে যাবে। সেই জায়গাটা খেয়াল রাখা দরকার। সাম্প্রতিক সহিংসতা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা নিয়েও উঠেছে প্রশ্ন। এ ব্যাপারে তাদেরকে আরও তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কিছু কিছু ভূমিকা রাখা, আবার অধিকাংশ দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয়, যেহেতু তারা ফেসিবাদের আমলে নিয়োগকৃত অনেকে আছেন কর্মকর্তাদের মধ্যে বা বাহিনীর মধ্যে, যার কারণে আমার মনে হয় তাদেরও এখানে ভূমিকা থাকতে পারে। এই নিষ্ক্রিয়তা, শিথিলতা তাদেরকে সুযোগ করে দিচ্ছে। প্রশাসনের সব জায়গায় এবং আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনো কিন্তু স্বৈরাচার মুক্ত হয় নাই, তো সেই জায়গায় আশঙ্কা থেকেই যায়। অ্যাজ এ বাহিনী এটা তো জনগণের রক্ষক হওয়ার কথা, কিন্তু আমরা আজকেও জ্বালাও পোড়াও দেখেছি। এসব সম্পর্কে গোয়েন্দা তথ্য এবং আইন শৃঙ্খলা বাহিনী যে তৎপরতা, এই দুইটার ক্ষেত্রে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে এখানে খামতি আছে। আমরা পূর্ববর্তী যে ঢিলেমি সেটাই আমরা এখনো দেখতে পাচ্ছি। জনগণের নিরাপত্তা দেওয়ার কাজে যারা যুক্ত আছেন, দেশের নিরাপত্তার স্বার্থে যারা যুক্ত আছেন, সেনাবাহিনী সহ সকলেরই যার যার দায়িত্বের জায়গাটাকে এখানে সর্বোচ্চ মাত্রায় জারি করতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদের মতে জ্বালাও পোড়াওয়ের পুরনো কৌশলে সুবিধা করতে পারবে না আওয়ামী লীগ, এতে আরও জনসমর্থন হারাবে দলটি। এই হুমকি ধামকি, ভয় ভীতি দেখিয়ে থ্রেট করে আপনি কি রাজনীতিতে কামব্যাক করলে এতে খুব বেশি ফায়দা আওয়ামী লীগের হবে না। কারণ যত বেশি আপনি ভয়ের মেসেজ লোকদেরকে দিতে থাকবেন তত আপনার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে। এ ধরনের নাশকতার কালচার বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারণকেও সজাগ থাকার আহ্বান রাজনীতিবিদদের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দেশে সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের এক বৈঠক শেষে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কারোর মধ্যে সংশয় নেই। বিএনপির নির্বাচনী প্রস্তুতি জানতে চেয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সেখানে তিনি আরও বলেন, দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড কারা চালাচ্ছে তা খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, দেশে নেই। সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে। খসরু বলেন, দেশের মানুষ সচেতন, নির্বাচনী আমেজে জনগণ। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উৎকণ্ঠা নেই। তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, যেখানে তাদের অনেক সম্পৃক্ততাও রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে, এইগুলো সরকারের দায়িত্ব, সরকার পালন করবে। আমরা আশা করছি সরকার আরও বেশি সচেষ্ট থাকবে,
আরও ভালোভাবে এটার মোকাবেলা করতে হবে। তার মাধ্যমেই আমরা নির্বাচনের দিকে যাব। আর এইগুলো নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। রাজধানীতে নভেম্বরে ভোট সহ 5 দফা দাবি নিয়ে বৈঠকে বসেছে জামায়াত সহ 8 দলের নেতারা। সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, সরাসরি যাব তার কাছে। ফয়সাল, বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদেরকে। এখন পর্যন্ত আসলে নেতারা কোন কোন বিষয়ে কথা বলছেন? শাফিন, আপনি জানেন যে গতকালে জামায়াত ইসলামী সহ 8টি দলের যে জোট সমমনা যে দলের মহাসমাবেশ হয়েছে, সেখান থেকেই জামায়াতের আমির নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন এবং সেই সাথে তিনি বলেছিলেন যে আজকের মধ্যে তিনি গতকালকে ঘোষণা দিয়েছিলেন যে প্রধান উপদেষ্টার সাথে 8 দলের নেতৃবৃন্দ দেখা করবেন এবং তাদের যে 5 দফা দাবি রয়েছে, গণভোট, জুলাই সনদের আইনি ভিত্তি, সেই সব বিষয়গুলো যদি তারা সুস্পষ্ট কোনো বার্তা না পান প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, তাহলে তারা হয়তো আরও দীর্ঘমেয়াদে বা আরও বড় পরিসরে তাদের যে আন্দোলন সেটি তারা শুরু করবেন। সেই জায়গা থেকে মূলত আজকে তাদের পরবর্তী করণীয় কী হতে পারে সেই বিষয়ে নিয়ে মূলত জামায়াত ইসলামী আন্দোলন সহ 8 দলের নেতারা আজকে জামায়াতের মগবাজারস্থ যে প্রধান কার্যালয়টি রয়েছে সেখানে তারা তাদের পরবর্তী করণীয় ঠিক করার জন্য তারা মূলত আজকে বৈঠকে বসেছেন, যেটি বেলা 11টার দিকে শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলেছে। সেখানে তারা মূলত তাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে, তাদের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে তারা কি কর্মসূচির দিকে যেতে পারেন। যদিও বিষয়টি আগে থেকেই জামায়াত ইসলাম সহ অন্যান্য দলের নেতারা বলে আসছেন যে তারা তো বর্তমান সময়ে তারা কেবল ঢাকা কেন্দ্রিক কিছু প্রোগ্রাম করেছিলেন বড় বড়, এখন তারা তাদের দাবি যদি আদায় না হয় সেটি তারা পুরো দেশব্যাপী ছড়িয়ে দিতে চান এবং দেশের মানুষদের সাথে নিয়ে তারা তাদের দাবি আদায়ে তারা আন্দোলনকে আরও বেগবান করতে চান। তো সেই সব বিষয় নিয়ে মূলত আজকে বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিং আছে, যেটি কিছুক্ষণ পরেই তারা 8 দলের নেতারা তারা প্রেস কনফারেন্সে তাদের পরবর্তী মিটিংয়ে তাদের পরবর্তী কি সিদ্ধান্ত হতে পারে, কি কর্মসূচি নিয়েছেন সে বিষয়ে হয়তো তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তবে এখন পর্যন্ত তাদের মিটিং কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদের আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং হবে, সেখান থেকেই বিস্তারিত জানা যাবে। শাফিন, অর্থাৎ এই 5 দফা দাবি আদায়ে জামায়াত সহ 8 দলের যে পরবর্তী কর্মসূচি হচ্ছে সেগুলো সম্পর্কে এই ব্রিফিং এর পরে বিস্তারিত তথ্য জানিয়ে দিতে পারবেন। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। 2024 সালের নির্বাচনে অংশ নেওয়ার সব প্রার্থী এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এইসব কথা জানান। এ সময় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে না দেওয়ার দাবি জানান গণ অধিকার পরিষদের এই নেতা। বলেন, জাতীয় পার্টি ও 14 দল সহ যারা 2024 সালের ডামি নির্বাচনে অংশ নিয়েছে তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলে দেশ আবারও অস্থিতিশীল হবে। নিবন্ধনের দোহাই দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দোসর এমন কোনো দলকে নির্বাচন কমিশনের সংলাপে ডাকা হলে এর বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দেন রাশেদ খান। আজকে আমরা গণহত্যার বিচার শেষ হওয়ার পূর্বে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ ও কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করার সুযোগ নেই। এসব বিষয়ে আরো বিস্তারিত জানতে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, জানাবেন যে আমরা দেখলাম গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলছিলেন বেশ কিছু দাবি জানিয়েছেন 2024 সালের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না হয় সে লক্ষ্যে তারা দাবি জানিয়েছে। নির্বাচন কমিশনের আর আজকে কোনো কার্যক্রম আছে না, আর কোনো দল কি সেখানে আলোচনা করতে গেছে কিনা কমিশনের সাথে? শাফিন, আজকে এখন পর্যন্ত আর কোনো দল নির্বাচন কমিশনের সাথে কিংবা প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা করতে আসেনি। তবে নির্বাচন কমিশনের কার্যক্রম চলমান, কারণ এই মুহূর্তে একটি আইসিটি এবং পোস্টাল ভোট অ্যাপ সংক্রান্ত একটি সভা চলছে এবং সেটি চলছে আরও বেশ খানিকক্ষণ আগে থেকেই। এবং মূলত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি সিইসির সাথে বৈঠক শেষ করার তারপরে কিন্তু আসলে এই সভাটি শুরু হয়েছে এবং সভাতে আসলে নির্বাচন কমিশনের যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা তো আছেনই, সাথে পুরো কমিশনও কিন্তু সেখানে আছেন।
যেহেতু এই পোস্টাল ভোট বিডি অ্যাপটি আসলে 18 তারিখেই লঞ্চ করা হচ্ছে অ্যাপটি, তার জন্য এই শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি এবং খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে কিন্তু নিশ্চিত করে নিতে চাইছে এবং যতটা সম্ভব নিখুঁত করে নিতে চাইছে কমিশন। একই সাথে আগামীকালকে যেহেতু রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু, আজকে গণ অধিকার পরিষদের তরফ থেকে কিন্তু সেই সংলাপ নিয়েও বেশ জোরসোরে একটি বার্তা প্রদান করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের কাছে। সেখানে বলা হয়েছে 14 দলীয় জোট বা জাতীয় পার্টি বা যারা ফ্যাসিস্টের দোসর বলে যাদেরকে অভিহিত করা হচ্ছে তাদেরকে যদি আসলে এই সংলাপে ডাকা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে জনগণকে নিয়ে কঠোর আন্দোলনের একটি হুঁশিয়ারি দিয়ে গেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সব মিলিয়ে আমরা বলতে পারি যে যেহেতু কালকে সংলাপ শুরু এবং আসলে তফসিলের আর খুব বেশি সময় বাকি নেই, তার ফলে আসলে খুব কর্মব্যস্ত একটা সময় পার হচ্ছে কমিশনে এবং সেটারই একটা আজকে দেখা যাচ্ছে আমরা তার কিছুটা আঁচ পেতে যাচ্ছি। কারণ আগামীকালকে 13 নভেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে আমরা দেখেছি যে গতকালকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তিনিও কিন্তু বলেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আগামীকালকে যদি কোনো লকডাউনের যে ডাকা হয়েছে সেই লকডাউনের ব্যাপারে কোনো যারা এই লকডাউনটি ডেকেছে বা কোনো ধরনের লকডাউন বা কোনো ধরনের নাশকতার যদি পরিস্থিতির সৃষ্টি হয় সেক্ষেত্রে আসলে সংলাপ যে রাজনৈতিক সংলাপ রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ সেখানে কোনো বাধা পড়বে কিনা। এবং তখন কিন্তু নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তিনি কিন্তু বলেছেন যে না, এই সংলাপটিকে আসলে অনুষ্ঠিত করার জন্য যত ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা সব কিন্তু কমিশন নিয়ে রাখবে এবং কমিশনের তরফ থেকে তিনি কিন্তু এই আশাও ব্যক্ত করেছিলেন যে যাতে সবার পক্ষ থেকে কিন্তু যাতে একটি ইতিবাচক সাড়া পাওয়া যায়। শাফিন, অর্থাৎ কমিশনের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে কালকে আলোচনার দিকেই আসলে মুখিয়ে আছেন এবং কর্মব্যস্ত সময় যাচ্ছে। তানভীর, আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হয়ে জানানোর জন্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার ছাপা হচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ কল কর্ণফুলী পেপার মিলের কাগজে। এখান থেকে 11 কোটি টাকায় 914 টন রঙিন কাগজ নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে 178 টন সরবরাহ করা হয়েছে, বাকিগুলো উৎপাদন কার্যক্রম চলছে। 2013 সালে মতিঝিলে সমাবেশে হেফাজতের ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ আমরা এই খবরে ফিরব দর্শক। তার আগে যেটি বলছিলাম যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার ছাপা হচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ কল কর্ণফুলী পেপার মিলের কাগজে। এখান থেকে 11 কোটি টাকায় 914 টন রঙিন কাগজ নিচ্ছে নির্বাচন কমিশন। এর মধ্যে 178 টন সরবরাহ করা হয়েছে, বাকিগুলো উৎপাদন কার্যক্রম চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকলেও বসে নেই নির্বাচন কমিশন। শুরু করেছে ব্যালট পেপার ছাপানোর পূর্ব প্রস্তুতি। এজন্য 914 টন কাগজ নিচ্ছে কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিল থেকে। এরই মধ্যে 178 টন কাগজ সরবরাহ করাও শেষ, বাকি 736 টন দেয়া হবে জানুয়ারির মধ্যে। সাদা কাগজ বানাতে হলে আমাদের বিদেশ থেকে পাল্প আমদানি করতে হয়, এটা একটা লং প্রসিডিওর। তো এবার আমি আপনার এই টেন্ডার আহ্বান করে বিদেশ থেকে মাল আসতে প্রায় 6 মাসের মতো লেগে যায় এবং অনেক সময় টেন্ডারও পাওয়া যায় না। তো সেই কারণে আমরা সাদা কাগজের অর্ডারটুকু নির্বাচন কমিশনের সাদা কাগজের অর্ডারটুকু নিতে পারি না। 2025-26 অর্থ বছরে কেপিএম এর কাগজ উৎপাদন লক্ষ্যমাত্রা 3500 টন। এর মধ্যে 914 টন রঙিন ও বাদামি সালফেট কাগজের অর্ডার দিয়েছে নির্বাচন কমিশন, যার বাজার মূল্য প্রায় 11 কোটি 11 লাখ টাকা। নির্দিষ্ট সময়ে সরবরাহ দিতে চলছে উৎপাদন কার্যক্রম। র মেটেরিয়াল, মেশিন, আমাদের সবকিছুই এই মুহূর্তে ঠিক আছে। আমরা ধাপে ধাপে কাগজগুলো বানানো শুরু করছি। হলুদ, গ্রিন, লাল, সবুজ 4টা কালারের কাগজ তৈরি হয় এখানে। আমাদের এখানে আমরা পুরাতন মেল, তারপরে নির্বাচনের কাগজ আমরা তৈরি করতেছি এবং 2-3 মাসের দিতে আর অলমোস্ট আমাদের কার্যক্রম প্রায় শেষ দিকে। ইনশাআল্লাহ আশা করা যায় যে ডিসেম্বরের মধ্যে আমাদের এটা অর্ডারটা সম্পন্ন করা যাবে। 1953 সালে 68 একর জায়গার উপর কারখানা এবং 431 একর আবাসিক জায়গা নিয়ে উপমহাদেশের বৃহত্তম কাগজ কল হিসেবে দেশে যাত্রা শুরু করে কর্ণফুলী পেপার মিল। আল আমিন শিকদার, যমুনা নিউজ।
2013 সালের মতিঝিলে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ 21 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে আগামী 12 জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তারিখ ধার্য করেন। এ মামলায় 21 আসামির মধ্যে 4 জন গ্রেফতার আছেন। একই সঙ্গে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 12 জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। রংপুরে জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলা ও চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় এদিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে কথা বলবেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। বিদেশি কোনো গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করার ক্ষমতা আমাদের নাই। তবে আমি এটুকু বলতে পারি যে গণমাধ্যম তারা কিভাবে কেন প্রচার করছেন তারাই ভালো জানেন। তবে তাদেরকে উচিত প্রশ্ন করা যে এই গণহত্যা সংগঠিত হয়েছে, হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে, যেটাও আন্তর্জাতিক গণমাধ্যম প্রচার করেছে এবং তারা অ্যানালাইসিস করেছে, এটা তারই কণ্ঠস্বর। তো কাজেই তাদের এই প্রশ্নগুলো করা উচিত এবং যারা এই প্রোপাগান্ডা চালাচ্ছে তাদের এই উত্তরটা দেওয়া উচিত। আগামীকালকে কি সরাসরি ডেট কি আমরা পাবো নাকি আবার অপেক্ষায় থাকতে হবে, এরকম একটা গুঞ্জন আছে? দেখুন, এটার বিষয়ে আমি আবারও বলি যে রায় দেওয়ার, রায়ের দিন নির্ধারণ করার এখতিয়ার পুরোপুরি অনারেবল ট্রাইব্যুনালে। তবে আমরা বিশ্বাস করি যে আগামীকাল রায়ের ডেট আমরা পাব। স্যার, আরেকটা শেষ প্রশ্ন করি, যেটা হলো যে শেখ হাসিনা কি সাজা প্রত্যাশা করেন? আমরা তো ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনকালে অনারেবল অ্যাটর্নি জেনারেল, আমাদের লার্নেড চিফ প্রসিকিউটর এবং আমি এবং আমাদের আরেকজন প্রসিকিউটর যারা আর্গুমেন্ট করেছি, সকলেই সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। আর অ্যাপ্রুভারের কি খালাস হলেই হয়? অ্যাপ্রুভারের ক্ষেত্রে আপনাদেরকে বারবার বলেছি, আপনাদের সিনিয়র করেসপন্ডেন্ট সেখানে আছেন, দেখতে পাচ্ছেন, উনি বারবার বলেছেন যে সব উত্তর আমার কাছে পাওয়া যায় না। আপনাকে আবারও বলি, এই এখতিয়ারটাই আমাদের নাই উত্তর দেওয়া। এই এখতিয়ারটা প্রত্যাশা তো আছে। অ্যাপ্রুভারের ক্ষেত্রে প্রথম হচ্ছে যে উনি গিল্টি প্লিড করবেন, যেটা উনি গিল্টি প্লিড করেছেন। দ্বিতীয় হচ্ছে ফুল ডিসক্লোজার উনি করেছেন অনারেবল ট্রাইব্যুনালের শর্তে। এখন সেই শর্তটা আমাদের দৃষ্টিতে ফুলফিল হয়েছে। অনারেবল ট্রাইব্যুনাল যদি মনে করেন যে হ্যাঁ, অনারেবল ট্রাইব্যুনাল যে শর্তে ক্ষমা করেছেন সেটা ফুলফিল করেছেন, সে অনুযায়ী ওনারা নির্দেশ দেবেন। জি, থ্যাংক ইউ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন মামলার কার্যক্রম নিয়ে দিনের বিস্তারিত জানাচ্ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সেখানে। অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স এবং মতামতের প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে আবেদনের শুনানি 25 নভেম্বর ধার্য করেছেন আদালত। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি হয়। শুনানি করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী। পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি সুপ্রিম কোর্টে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবি আদায়ের কর্মসূচি নির্ধারণে জামায়াত সহ 8 দলের নেতারা রাজধানীতে আলোচনা করেছেন। আলোচনা শেষে ব্রিফিং করছেন তারা। সরাসরি যাব সেখানে। সাংবাদিক বন্ধুগণ, গতকাল অনেক কষ্টের ভেতরে আপনারা আমাদের এই বিরাট সমাবেশকে আপনারা কভার করেছেন। আপনাদেরকেও আমরা সে কারণে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা গতকালকে আমাদের জাতীয় নেতৃবৃন্দের যে বক্তব্য সকলেই জেনেছেন এবং দেশবাসী সেটা অবহিত হয়েছে। সেখানে মূল প্রতিপাদ্য যেটা বলা হয়েছিল যে অবিলম্বে ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং জাতীয় নির্বাচনের আগেই গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। এটি আমাদের মূল দাবি ছিল। আরও 5 দফা লেভেল প্লেইং ফিল্ড, ফ্যাসিবাদের দোষরদের বিচার, আমাদের প্রশাসনের দলীয়করণ, তারপরে আমাদের বিদ্যমান যে বিচার ব্যবস্থা ফ্যাসিস্টদের সে বিচারকে দৃশ্যমান করা, অনেক দাবি আমাদের ছিল।
তো সেই দাবির প্রেক্ষিতে এই ঐতিহাসিক সমাবেশে সরকারকে অনুরোধ করা হয়েছে, সব যুক্তি পেশ করে বলা হয়েছে যে আমাদের জনগণের এই দাবি এখন, গণ আকাঙ্ক্ষার এই দাবি এখন সারা দেশের মানুষের দাবিতে পরিণত হয়েছে। সংবিধান বিশেষজ্ঞদের উল্লেখযোগ্য অংশ এটা মনে করে যে গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদ আগে অনুমোদিত না হলে জাতীয় নির্বাচনের মতো আইনগত সাংবিধানিক কোনো ভিত্তি রচিত হবে না, সেজন্য এটা আগে করতে হবে। তো সে ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ অনেক বক্তব্য রেখেছেন এবং গতকাল এই সমাবেশ শেষে 8টি দলের শীর্ষ নেতা বিকালেই জরুরিভাবে একটা বৈঠকে মিলিত হয়েছিলেন পরবর্তী কর্মসূচির জন্য। দেশে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি, ফ্যাসিস্ট এবং তাদের দোসররা যে নতুন করে রাজধানীতে নাশকতা সৃষ্টির পায়তারা করছে, 13 তারিখে তারা শাটডাউন, লকডাউন ইত্যাদির নামে ইতিমধ্যেই বাস পোড়ানো, ককটেল নিক্ষেপ, হোটেলে হোটেলে অপরিচিত লোকদের ব্যাপক অবস্থান, এগুলো কাল জনসভা থেকে নেতৃবৃন্দ বলেছেন। এইসব বিবেচনায় আমরা সরকারকে দেশের পরিস্থিতি শান্ত রাখা এবং স্থিতিশীল রাখার প্রয়োজনে সহযোগিতা করতে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রস্তুত। সেই জন্য পরবর্তী কর্মসূচির ক্ষেত্রে আমাদের এই দাবি যদি নিয়মতান্ত্রিক উপায়ে একটা আলোচনার ভিত্তিতে সরকার প্রধান উপদেষ্টা এবং তিনি ঐক্যমত্য কমিশনের প্রধান হিসেবে ডক্টর প্রফেসর ইউনূস 8 দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ দেবেন এবং আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে এবং নিষ্পত্তি হবে, এটাকেই আমরা সবচেয়ে শান্তিপূর্ণ উপায় মনে করেছি। এবং গতকালকের শীর্ষ নেতৃবৃন্দ সেই বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে জরুরিভাবে সাক্ষাৎ চেয়েছেন এবং সাক্ষাতেই রাজনৈতিক সংকট নিরসনে তারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সেই সম্পর্কে আমাদের সামনে কিছু কর্মসূচি ঘোষণার জন্য আজকে আবার আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক ছিল বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে যারা উপস্থিত আছেন, আমি পরিচয় করে দিচ্ছি, এই সব নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সেখানে আলাপ আলোচনা করে সামনের বেশ কিছু কর্মসূচি স্থির হয়েছে এবং সেগুলো আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের 8 দলের পক্ষ থেকে ঘোষণা করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির এবং বাংলাদেশ জামাত ইসলামীর সংসদীয় দলের সাবেক প্রধান ছিলেন, সংসদ নেতা হিসেবে আমাদের সংসদীয় দলের প্রধান ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান। তিনি 8 দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে ঘোষণা করবেন। তার আগে আমি উপস্থিত নেতৃবৃন্দকে আপনাদের সামনে একটু পরিচয় করে দিচ্ছি। অধ্যাপক মুজিব ভাই, যিনি আজকে প্রেস ব্রিফিং করবেন, তাকে তো আপনারা জানলেন। জামাত ইসলামের পক্ষ থেকে আরও উপস্থিত আছেন আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান আছেন, আমাদের সানুল মাহমুদ জুবায়ের ভাই আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল, আমাদের পাবলিসিটি এবং মিডিয়ার প্রধান। কই জুবায়ের ভাই আছেন, একটু হাত তুলে সবাই চিনতে পারে। নেক্সট আছে আমাদের মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য, মোবারক হোসাইন ভাই উপস্থিত আছেন। এরপরে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনূস আহমদ সাহেব, তিনি উপস্থিত আছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আখন ভাই উপস্থিত আছেন। এরপরে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মৌলানা জালাল উদ্দিন আহমদ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন নিজামে ইসলাম পার্টির সম্মানিত আমির মৌলানা সরোয়ার কামাল আজিজি এবং মহাসচিব মুসা বিন ইজহার ভাই মৌলানা আছেন। খেলাফত মজলিসের আমির আমাদের মৌলানা আবুল বাসেত আজাদ, হ্যাঁ মুরব্বী আমাদের উপস্থিত আছেন। এরপরে খেলাফত আন্দোলনের মহাসচিব আছেন মৌলানা ইউসুফ হাক্কানি, ইউসুফ সাদিক হাক্কানি
আলহামদুলিল্লাহ। জাগপার সহসভাপতি এবং মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান তিনি উপস্থিত আছেন। আর আমাদের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে 5 দফা দাবি আদায়ের পরবর্তী কর্মসূচি নির্ধারণে আলোচনায় জামায়াত সহ 8 দলের আলোচনা শেষে কথা বলছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। কর্মসূচি নিয়ে তিনি আবারও জানাবেন, আমরা সে পর্যায়ে আসলে আবারও আপনাদেরকে সংযুক্ত করব এই ব্রিফিংয়ে। ব্রাহ্মণবাড়িয়ার গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, এতে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র। গত রাত 2টার দিকে বিজয়নগর উপজেলার ব্যাংকের চান্দুরা শাখায় এই ঘটনা হয়। ফায়ার সার্ভিস জানায় রাতে নাইট গার্ড ব্যাংকে অগ্নিকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে। অগ্নিকাণ্ডে ব্যাংকের আসবাবপত্রের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে টাকার ভল্টের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই খুন হন সন্ত্রাসী মামুন। তাকে হত্যার নির্দেশ দিয়েছে ইমন মামুন গ্রুপের আরেক সন্ত্রাসী রনি। তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এই হত্যার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। গোয়েন্দাদের দাবি, হত্যার জন্য মাত্র 2 লাখ টাকায় শুটারদের ভাড়া করে মামুনের এক সময়ের সহযোদ্ধা রনি। মামুন হত্যার ঘটনায় 5 জনকে আটকের পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম। এ হত্যায় এখন পর্যন্ত 9 জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যার আগের রাতে মিরপুরে রনির বাসায় হয় হত্যার পরিকল্পনা। ডিবি বলছে এর আগেও একাধিকবার রনি মামুনকে হত্যার পরিকল্পনা করে। গোয়েন্দারা বলছে কিলিং মিশনে সরাসরি অংশ নেয় ফারুক ও রবিন। তারা সহ হত্যায় জড়িত শামীম, ইউসুফ ও রুবেল হত্যার সঙ্গে জড়িত ছিলেন পরিকল্পনা। এদিকে 5 আগস্টের পর যেসব শীর্ষ সন্ত্রাসীরা জামিন পেয়ে বেশ কিছু অপকর্ম করেছে তাদের বিষয়েও ডিবি তৎপর রয়েছে বলে দাবি করেন। গেল সোমবার বেলা 11টার দিকে পুরান ঢাকার সূত্রাপুরে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ফটকের সামনে মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। কয়েক সেকেন্ডের মধ্যে হত্যা মিশন শেষ করে দ্রুত পালিয়ে যায় তারা। মামুনকে হত্যা করবে, তখন রবিন ফারুকের রনির এই প্রস্তাবে রাজি হয়। সেই অনুযায়ী গত 10-11-2025 তারিখে সন্ত্রাসী রনি 9টায় সন্ত্রাসী রবিনকে ফোন দিয়ে জসকোট এলাকায় যেতে নির্দেশ প্রদান করে। ব্যাংকের আমানত বীমা ট্রাস্ট তহবিলে জমা আছে 18,000 কোটি টাকা, যা দিয়ে ছোট আকারের 25টি ব্যাংকের আমানতকারীদের 1 লাখ টাকা করে ফেরত দেওয়া সম্ভব। আর বড় একটি ব্যাংকের সংকট সামাল দিতে দরকার হবে 13,500 কোটি টাকা। এবার মার্জারের আওতায় থাকা 5 ব্যাংকের জন্য এই অর্থ ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে, যদিও বিশ্লেষকরা মনে করেন আমানতকারীদের সুরক্ষায় এই অর্থ পর্যাপ্ত নয়। আমানত বীমা ট্রাস্ট তহবিল কোনো ব্যাংক বন্ধ হলে বা আমানতকারীদের জমানো টাকা ফেরত দিতে ব্যর্থ হলে ব্যবহার করা হয় এই তহবিল। এর মাধ্যমে গ্রাহকের আংশিক বা পুরো অর্থের সুরক্ষা দেওয়া হয়। আমানত বীমা আইন অনুযায়ী একজন গ্রাহক সর্বোচ্চ 1 লাখ টাকার সুরক্ষা পাবেন। তবে এই আইন সংশোধন করে টাকার অঙ্ক বাড়িয়ে 2 লাখ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিমার তহবিলে জমা আছে প্রায় 18,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের গবেষণা বলছে এখান থেকে ছোট আকারের 25টি ব্যাংকের আমানতকারীকে 1 লাখ টাকা করে দেয়া সম্ভব। আর বড় ব্যাংক সংকটে পড়লে বিমা দাবি পরিশোধে দরকার হবে 13,400 কোটি টাকা। আইন পরিবর্তন করে 2 লাখ করা হলে টাকার অঙ্ক বেড়ে দাঁড়াবে 27,000 কোটিতে। আমরা ছোট ব্যাংক যদি বিবেচনায় নিই তাহলে 25টা ব্যাংক আমরা সেবায়ন করতে পারি। তবে দেখা যায় যদি খুব বেশি বড় ব্যাংক হয়, সিস্টেমে খুবই ইম্পর্টেন্ট ব্যাংক হয়, তো সেই ক্ষেত্রে আমরা হয়তো একটা বা একের অধিক দুটা ব্যাংক আমরা এই ডিপোজিট ইন্স্যুরেন্সের আওতায় আসতে পারি। তবে সেই হিসাবটা ছিল আমাদের যখন 1 লক্ষ টাকা হিসাব ছিল সেই হিসাবে। মার্জারের প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকের গ্রাহকের অর্থ ফেরত দিতে আমানত বীমা তহবিলের অর্থ ব্যবহার করতে চাই বাংলাদেশ ব্যাংক। এজন্য বিশ্ব ব্যাংক থেকেও আর্থিক সহায়তা পাওয়া যাবে। যেই ব্যাংকগুলোকে আমরা চিন্তা করেছি কম্পেনসেশন করার জন্য, সেটার চূড়ান্ত হিসাব এখনো হয়নি। তবে আমাদের বেশ কিছু কমিটমেন্টও আছে। আমরা অতিরিক্ত কিছু ফান্ড আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে পাবো যেটা, এবং সরকারের অন্যান্য হিসাব থেকে আমরা এই টাকা যেগুলো পাবো সেগুলো দিয়ে এটা যে পরিমাণ হয়তো ডিমান্ড হবে সেটা আমরা কম্পেনসেট করার ব্যবস্থা করব।
আমানত বিমা তহবিলে যে অর্থ জমা আছে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন বিশ্লেষকরা। বলছেন এজন্য সরকারি সহায়তার দরকার হবে। প্রতিটি স্কিমের টাকা দিয়ে পুরো টাকা সম্ভব না, এটা গভর্নমেন্ট অ্যালোকেশন দিতে, কারণ যেহেতু নাও গভর্নমেন্ট ইজ দ্য ওনার, গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইট আপ, সুতরাং গভর্নমেন্টকে গভর্নমেন্ট অ্যালোকেশন দিতে হবে, শুধু ডিপোজিট স্কিম দিয়ে হবে না। বা এটা যদি এটা একটা স্কিম করে দিতে পারে যে 50,000 টাকা পর্যন্ত আপাতত দিলাম, পরে 1 লাখ টাকা দিব, তারপরে 1.5 লাখ টাকা, ওইরকমভাবে একটা কিছু করতে পারে, কিন্তু ডেফিনেটলি ওই টাকা দিয়ে হবে না। মার্জারের প্রক্রিয়ায় থাকা ব্যাংক পুনর্গঠনে আমানত বিমার অর্থ ব্যবহার কতটা যৌক্তিক হবে তা নিয়েও প্রশ্ন আছে বিশ্লেষকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ক্যারিবীয় অঞ্চলে বাড়ছে যুদ্ধের দামামা। ভেনেজুয়েলার জলসীমায় পৌঁছে গেছে সবচেয়ে বড় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলাও। বিদেশি আগ্রাসন মোকাবেলায় দেশ জুড়ে সমন্বিত মহড়া শুরু করেছে কারাকাস। সামরিক বেসামরিক সমন্বিত প্রতিরক্ষা কমান্ড তৈরিতে আইন পাশ করেছে দেশটির পার্লামেন্ট। সামরিক সক্ষমতায় বহুগুণ পিছিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করেই ভেনেজুয়েলার সমর প্রস্তুতি। বহরে অস্ত্র সরঞ্জাম, ট্যাঙ্ক যাই আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে এই তৎপরতা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরী যখন পৌঁছে গেছে ক্যারিবীয় জলসীমায়, তখন সীমিত সামর্থ্য নিয়েই বিদেশি আগ্রাসন থেকে নিজেদের সুরক্ষার প্রচেষ্টা ন্যাশনাল বলিভারিয়ান আর্মড ফোর্সেসের। দেশ জুড়ে আয়োজন করা হয়েছে বিশাল মহড়া। মঙ্গলবার স্থানীয় সময় ভোর 4টায় শুরু হয় 2 দিনব্যাপী এই মহা আয়োজন। যোগ দিয়েছে প্রায় 2 লাখ সেনা, আধা সামরিক, পুলিশ ও কমিউনিটি লিডার। শুধু তাই নয়, চলমান উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা বিষয়ক নতুন আইন অনুমোদন দিয়েছে ভেনেজুয়েলার পার্লামেন্ট। এর আওতায় নতুন একটি প্রতিরক্ষা কাঠামো প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যার নাম দেয়া হয়েছে ইন্টিগ্রাল ডিফেন্স কমান্ড। বিদেশি হুমকি মোকাবেলায় সামরিক ও বেসামরিকদের মধ্যে একটি নেটওয়ার্ক তৈরি লক্ষ্য। দেশের ক্রান্তি লগ্নে প্রতিটি নাগরিককে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। স্বাক্ষরের মাধ্যমে সমন্বিত প্রতিরক্ষা কমান্ডের কাঠামো সচল হচ্ছে। দেশপ্রেম ও সাহসের পথে চলে আমাদের জয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা শান্তি চাই এবং তা অর্জন করব। সর্বোচ্চ চাপের মুখে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। গত কয়েক মাস ধরে ক্যারিবীয় অঞ্চলে সামরিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। রণতরীর আগেও ভেনেজুয়েলার জলসীমার কাছে মোতায়েন করেছে 4000 নৌসেনা, যুদ্ধজাহাজ, পরমাণু শক্তিচালিত সাবমেরিন ও যুদ্ধ বিমান। মাদক বিরোধী অভিযানের নামে কমপক্ষে 19 দফা হামলায় প্রাণ গেছে অন্তত 75 জনের। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।